হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 294 পেজে ভূগোলের যে সেটটা রয়েছে 2 নম্বর সেট, সেই সেটটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি সেট 1 দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একে বলেছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর, ক্যাসিওপিয়ার আকৃতি কেমন? তো সঠিক উত্তরটি হবে ইংরেজি এম এর মতো। ইংরাজি এম এর মতো ক্যাসিওপিয়ার আকৃতি। পরের প্রশ্ন 2-এর দাগ, পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? উত্তর হবে 3 লক্ষ গুণ ভারী। পরের প্রশ্ন 3-এর দাগ, শনি বলয় কি দিয়ে তৈরি? উত্তর হবে ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে শনি বলয় তৈরি। পরের প্রশ্ন 4-এর দাগ, হ্যালের ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? উত্তর হবে 2062 সালে। পরের প্রশ্ন 5-এর দাগ, ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? উত্তর হবে এস সোমনাথন। এস সোমনাথন ইসরোর বর্তমান চেয়ারম্যান। পরের প্রশ্ন 6-এর দাগ, অস্ট্রেলিয়ায় কোন ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয়? সঠিক উত্তরটি হবে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয়। এরপর দেখো 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। একে দেওয়া আছে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো। উত্তর হবে জ্যোতির্বিজ্ঞান। কি হবে? জ্যোতির্বিজ্ঞান। পরের প্রশ্ন 2-এর দাগ, শুক্র গ্রহের পরিক্রমণ দিন অপেক্ষা আবর্তনের দিন 18 দিন বেশি। কতদিন বেশি? 18 দিন বেশি। পরের প্রশ্ন 3-এর দাগ, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। পরের প্রশ্ন 4-এর দাগ, মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ? সঠিক উত্তর হবে ইউরেনাস। ইউরেনাস মিরান্ডা গ্রহের উপগ্রহ। পরের প্রশ্ন 5-এর দাগ, ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর হবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। পরের প্রশ্ন 6-এর দাগ, ভারতের দীর্ঘতম নদী ড্যাশ? ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। এর সাথে বলে দেই ভারতের বৃহত্তম নদী কিন্তু ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1, সৌরঝড় কি? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, সূর্যের বাইরের অংশ অর্থাৎ 6টা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলা হয়। এতটুকু লিখে দেবে। চলো পরের প্রশ্ন। 2, জিওট কি? উত্তর, গ্রিক শব্দ জিও ও ইওর্স মিলে জিওট শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইওর্স এর অর্থ দর্শন বা দেখতে। অর্থাৎ জিওট শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওট। অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। তাহলে চলো পরের প্রশ্ন। 3, দুন কি? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, দেখো দুনের সংজ্ঞা দেওয়া আছে, শিবালিক এবং হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। বৈশিষ্ট্য লিখবে 2 নম্বর যেহেতু আছে। এই উপত্যকাগুলি সংকীর্ণ, দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত। এগুলি প্রায় সমতল উপত্যকা। এই উপত্যকার উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। এতটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। তারপর দেখো 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে বলেছে টিকা লেখো আকাশগঙ্গা। উত্তর, আকাশগঙ্গা মহাবিশ্বে অসংখ্য ছায়াপথের মধ্যে যেটিতে সূর্য তার পরিবার নিয়ে আছে আর সেই পরিবারের অংশ হিসাবে আমরাও আছি, তাকে আকাশগঙ্গা ছায়াপথ বলা হয়। এর অপর নাম মিল্কি ওয়ে। বৈশিষ্ট্য লিখবে। 1, প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা গঠিত। 2, এটি একটি প্যাঁচানো বা সর্পিল আকৃতি ছায়াপথ। 3, খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। 4, এর ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। এর ওজন প্রায় 14,000 কোটি সূর্যের ওজনের সমান। 6, আকাশগঙ্গার বয়স প্রায় 1200 কোটি বছর। এই কয়েকটা লিখবে। এরপর দেখো পরের প্রশ্ন। 2, পৃথিবী কি গোল? এর সমর্থনে একটি যুক্তি দাও।
উত্তর, পৃথিবী কি সত্যি গোল? দেখো উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে। পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায় হলো একে সম্পূর্ণ অভিগত গোলক বলা যায় না, কারণ কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তি রয়েছে। পয়েন্ট করে করে লিখবে, ঠিক আছে? আমি আর বলছি না, পড়লে ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তারপর পয়েন্ট করবে 2 বন্ধুরতা, তারপর পয়েন্ট করবে 3 উপগ্রহ চিত্র। দেখো উপগ্রহ চিত্রের আবার 2টো পয়েন্ট দেওয়া আছে। তারপর মন্তব্য লিখবে, উদাহরণ দিবে, কমলালেবু, নাশপাতি, পেয়ারা বা আপেলের আকৃতির সঙ্গে তুলনা করা যায় না। তোমরা এটা একটু স্ক্রিনশট করে রাখো, আর নয়তো খাতার মধ্যে টুকে নাও। চলো পরের প্রশ্ন। 3, তারাগুলি মিটমিট করে কেন? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, তারাদের আলো পৃথিবীর চারদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ু প্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারা আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের মহাকাশ থেকে দেখি, তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। এতটুকু লিখবে খুব সুন্দর করে। পরের প্রশ্ন 4 নাম্বার। ভারতের মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কেন? চলো এই উত্তরটাও দেখে নেওয়া যাক। দেখো উত্তর, ভারতের থর মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কারণ 1 নম্বর পয়েন্ট, জলের অভাব। এটা একটা ভাইটাল পয়েন্ট। মরু অঞ্চলে বৃষ্টি খুব কম হওয়ায় তীব্র জলকষ্ট ভোগ করতে হয়। পানীয় জল যেমন খুঁজেও মেলে না, তেমনি জলের অভাবে এখানে তেমন উদ্ভিদ দেখা যায় না। পরের পয়েন্ট করবে চাষবাসের অভাব। মরু অঞ্চলে বালুময়, বৃষ্টিহীন, শুষ্ক, রুক্ষ প্রান্তর হওয়ায় এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে। 3 নম্বর পয়েন্ট, প্রচণ্ড গরম। মরু অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাতে প্রচণ্ড ঠান্ডা। এইরূপ চরম ভাবাপূর্ণ পরিবেশ মানুষ বসবাসে অনুপযুক্ত। পরের পয়েন্ট করবে পরিবহন ও শিল্পের অভাব। মরুভূমিতে যত দূর তাকানো যায় শুধু বালি আর পাথর। এই বালির উপর পরিবহন ব্যবস্থা তেমন গড়ে ওঠে না। পরিবহন ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামোর অভাবে এখানে শিল্পের বিকাশও সম্ভব হয়নি। এইভাবে পয়েন্ট করে করে লিখবে। তাহলে এই ছিল আজকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ মডেল কোশ্চেন নাম্বার 2। এরপরে আমি 3 নম্বর সেট নিয়ে আসবো। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।